প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক বৈঠক ৩,৮৯০ কোটি টাকা ১০ প্রকল্প অনুমোদন। স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত মানদণ্ড পূরণে যে কেউ অংশ নিতে পারলেও আওয়ামী লীগের পদ পদবিতে নির্বাচন নয়, জানালেন তথ্য উপদেষ্টা। ৮,৩৯,৫০৫ কোটি টাকা ছায়া বাজেট ঘোষণা, জামায়াতের অর্থনীতিকে ১২ খাতে ভাগ করে ৭১টি প্রস্তাব পেশ। এবং শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা ডেথ রেফারেন্স সহ পূর্ণাঙ্গ রায়ের ৭২ পৃষ্ঠার নথি হাইকোর্টে। আমন্ত্রণ চ্যানেলের সন্ধ্যার কথায়, সাথে আছে আমি ফারজানা ঋতু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩,৮৯০ কোটি টাকা। আজ সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এটি চলতি অর্থ বছরের 12তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক। জানা গেছে, সকাল 10টা থেকে শুরু হওয়া একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 12টি প্রকল্প তোলা হয়, যেখান থেকে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ জ্বালানি, সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। আগামী ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পণ্য ও খাতে কর, শুল্ক এবং ভ্যাট বৃদ্ধির উদ্যোগ নেওয়া হতে পারে। ফলে কিছু ভোগপণ্য, আমদানি নির্ভর পণ্য ও বিলাসী সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা রয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি, চিকিৎসা সামগ্রী, প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব আসতে পারে। বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট উত্থাপন করা হবে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পেশ করবেন। বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য ৬,৯৫,০০০ কোটি টাকা এবং ঘাটতি ২,৪৩,০০০ কোটি টাকা হতে পারে। প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৫% এবং মূল্যস্ফীতি ৭.৫% নির্ধারণের সম্ভাবনা রয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রাথমিকভাবে প্রায় ৩ লাখ কোটি টাকার হতে পারে, যার মধ্যে বড় অংশ নিজস্ব ও বিদেশি অর্থায়ন থেকে আসবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয়ে বাতিল করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে সচিবালয় শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন সাংবাদিকদের জানান, বাজারের চাহিদা অনুযায়ী স্নাতক পর্যায়ে কারিকুলাম পর্যালোচনা চলছে। তবে মৌলিক কোনো বিষয় বাদ দেওয়ার বা আসন কমানোর কোনো ইস্যু নেই। যে কোনো বিভ্রান্তি এড়াতে জনগণকে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে কান না দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের সম্পূর্ণ নির্দলীয় হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির পদ পদবি ব্যবহার করে কেউ অংশ নিতে পারবে না। তবে নির্ধারিত মানদণ্ড পূরণ করে যে কোনো ব্যক্তি স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করতে পারবেন। আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এদিকে ভারত থেকে পুশিংয়ের ঘটনা পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। এটি বাংলাদেশকে চাপে রাখার কৌশল নয় বলেও মন্তব্য করেন তিনি। তিস্তা প্রসঙ্গ উল্লেখ করে তথ্য উপদেষ্টা জানান, শুষ্ক মৌসুমের পানি সংকট মেটাতে নিজস্ব অর্থায়নে প্রায় ২০,০০০ কোটি টাকা ব্যয়ে ব্যারেজ ও রিজার্ভার নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে নতুন যে সরকার আসছে তার সাথে ভারতের সরকার, তারা বাংলাদেশের সাথে ৫ আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনূস সরকারের সাথে যে ধরনের পরিস্থিতি ছিল সেটা থেকে তারা বেরিয়ে আসতে চান। দুই দেশই চায় সেটা। সেজন্য আমি মনে করি যে সংকটটা প্রাইমারিলি দেখা যাচ্ছে, এটার একটা সমাধান দ্রুত হবে। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ৮,৩৯,৫০৫ কোটি টাকার জনমুখী ছায়া বাজেট ঘোষণা করল
বিরোধী দল জামায়াতে ইসলামী। আজ দুপুরে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ছায়া বাজেট উপস্থাপন করা হয়। সংবাদ সম্মেলনে সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান সহ এনসিপি ও জোট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এতে দেশের অর্থনীতিকে 12 খাতে ভাগ করে 71টি প্রস্তাব দেয় দলটি। এ সময় বাজেটে নারীর শিক্ষা, চিকিৎসা ও সুরক্ষা, নিরাপত্তা সহ নানা দিক তুলে ধরা হয়। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সরকার দেশবাসীকে দেয়া কথা রাখতে পারেনি এবং গণভোট নিয়েও জাতির সাথে প্রতারণা করেছে। তিনি আরও বলেন, সমাজের অপরাধীদের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে সরকার। এডিপির একটা বিশাল অংশ শেষের 2 মাসে তাড়াহুড়া করে বাস্তবায়নের চেষ্টা করা হয়। এটি বাস্তবায়ন নয়, এটি হচ্ছে গণলুটপাট। এর সুফল জনগণ পায় না, কিছু অসৎ সুবিধাভোগীদের পকেটের সুফল চলে যায়। আমরা সংসদে প্রস্তাব দেব যে আমাদের ফিসকাল ইয়ারটি ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে করা হোক, তাহলে বর্ষার পানিতে আমাদের টাকাগুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে না, এই টাকাগুলার খবর পাওয়া যাবে ইনশাল্লাহ। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে পৌঁছেছে। আজ 2 আসামির ফাঁসির রায়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন স্বাক্ষরের পর ডেথ রেফারেন্স সহ পূর্ণাঙ্গ রায়ের 72 পৃষ্ঠা নথি উচ্চ আদালতে পাঠানো হয়। এর আগে 7 জুন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করে। আদালত প্রধান অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। কোনো ধরনের সরকারি অর্থ বা পাবলিক মানি খরচ না করে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে যৌথভাবে 2026 সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে। আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দেশবাসীকে এই সুখবর জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এদিকে আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, ফিফার সাথে মাত্র 3.85 মিলিয়ন মার্কিন ডলার চুক্তিতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে আনন্দের বিষয় হলো বিটিভিকে এই বিশাল অর্থ পরিশোধ করতে হচ্ছে না। টেলিকম অপারেটর স্যাটেলাইট চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে সম্প্রচার সত্ত্ব ও বিজ্ঞাপন বিক্রি করে প্রায় সম্পূর্ণ টাকা তুলে আনা সম্ভব হয়েছে। এর ফলে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি অত্যন্ত নামমাত্র খরচে দেশের সাধারণ মানুষের জন্য সরাসরি বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করতে পারবে। পশ্চিমবঙ্গ থেকে এখন পর্যন্ত প্রায় 4,800 জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে জানিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে আরও 836 জন। কলকাতায় এক রাজনৈতিক সভার প্রস্তুতি বৈঠকে তিনি এই তথ্য তুলে ধরেন। তার দাবি অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে এসব ব্যক্তিকে কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মাধ্যমে প্রত্যাবাসন করা হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী প্রশাসনের সময় সীমান্ত ইস্যুতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে অবৈধ অভিবাসন একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এদিকে এই ইস্যুকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বাড়ছে, যেখানে নিয়ম না মেনে পুশিন করার অভিযোগ উঠেছে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট বাহিনী নজরদারি ও টহল জোরদার করেছে। দ্বিতীয়, আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি, প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গাতে জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে,
বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4,800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করছি। এটা প্রক্রিয়া চলবে, এটা একটা বড় ইস্যু ছিল। উদ্ভাবন, আস্থা ও টেকসই উন্নয়নে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব নিয়ে উদযাপিত হলো বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস। আজ সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইনোভেশন, ট্রাস্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি দ্য পাওয়ার অফ অ্যাক্রেডিটেশন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। এ সময় শিল্প সচিব বলেন, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গুণগত মান নিশ্চিতকরণের বিকল্প নেই। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলামের স্বাগত বক্তব্যের পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন MISTর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌহিদুর রহমান। বক্তারা বিশ্ববাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তর্জাতিক মান অনুসরণের ওপর জোর দেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ ও শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হত্যাসহ একাধিক মামলার আসামি আশরাফুল ইসলাম ওরফে সেলিম দারোগার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নবীনগর রাধিকা সড়কের নারই ব্রাহ্মণহাতা মাদ্রাসার সামনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা বখতিয়ার আহমেদ মহসিন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম সহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, আশরাফুল ইসলাম ওরফে সেলিম দারোগা একাধিক হত্যা ও গুরুতর মামলার আসামি। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ফরিদপুরের মধ্যখালী পৌর এলাকার টেকসই উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হল রুমে কর্মশালার আয়োজন করা হয়। মধ্যখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রওশানা জাহানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মোহাম্মদ জাহিদুল ইসলাম, পরিবেশ বিশেষজ্ঞ আলামিন ও ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরফিন সহ অনেকে। নেত্রকোনায় মোহাম্মদ কারিম নামের একজন সন্দেহভাজন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নেত্রকোনা পৌর শহরের বড়বাজার এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক কারিমের কাছ থেকে সৌদি আরবের একটি ড্রাইভিং লাইসেন্স এবং চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী একটি বাসের টিকিট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভুয়া পরিচয় ব্যবহার করে দেশে অবস্থান করছিলেন। গত শনিবার চট্টগ্রাম থেকে সোনাতরী পরিবহনের একটি বাসে নেত্রকোনায় আসেন তিনি। পরে শহরের কোর্ট স্টেশন এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। সোমবার রাতে বড়বাজার এলাকায় তার চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় চলাচল নিষিদ্ধ 3 হুইলার 3 চাকা যান আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মহাসড়কের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর মোমিন। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিমসার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উল্টো পথে একটি ব্যাটারি চালিত ইজি বাইক চলাচল করছিল। এ সময় হাইওয়ে পুলিশের একটি দল যানটি থামিয়ে চালককে আটক করে। এ নিয়ে চালক ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে স্থানীয় কিছু লোকজন হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। ঘটনায় হাইওয়ে পুলিশের 3 সদস্য ও এক ইজি বাইক চালক আহত হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালীর রাঙ্গাবালিতে কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থার সম্প্রসারণে কৃষকদের দক্ষ ও আত্মনির্ভরশীল গড়ে তোলার লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাঙ্গাবালী উপজেলা পরিষদ হল রুমে কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রোগ্রামের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথ ও উপজেলা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সহ অন্যান্যরা। মাদারীপুরে কালকিনিতে অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সহ 3টি ঘর এবং একটি গবাদি পশু পুড়ে গেছে। মঙ্গলবার সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে যায়। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত অবস্থায় একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কক্সবাজারের কুতুবদিয়া আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভার আয়োজন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কুতুবদিয়া উপজেলার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুতুবদিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা আবাসিক মেডিকেল অফিসার গোলাম মারুফ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান সহ অনেকে। রংপুরের তারাগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা পাট অধিদপ্তর। এতে উপজেলা 5টি ইউনিয়ন থেকে প্রায় 60 জন পাট চাষি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন। কর্মশালায় বক্তার আধুনিক ও সঠিক পদ্ধতিতে পাট চাষের মাধ্যমে কিভাবে কৃষকরা অধিক লাভবান হতে পারেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা উন্নত জাতের বীজ ব্যবহার, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ তারকাদের খুঁজে বের করার লক্ষ্য নিয়ে আয়োজিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনূর্ধ্ব-17 জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আগামী 14 জুন। দেশের সেরা 8 জেলার মধ্যে জায়গা করে নিয়েছে নীলফামারী জেলা ফুটবল দল। চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচে নীলফামারী মুখোমুখি হবে মাগুরা। খেলা অনুষ্ঠিত হবে ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। গ্রুপ এ-তে নীলফামারীর সঙ্গে রয়েছে জামালপুর, মাগুরা ও চট্টগ্রাম জেলা দল। জোনাল পর্যায়ে দারুণ পারফরমেন্স দেখিয়ে জাতীয় পর্বে জায়গা করে নেয় নীলফামারীর কিশোর ফুটবলাররা। মুন্সিগঞ্জ শহরে পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং যত্রতত্র পশু জবাইজনিত জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি কসাইখানা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার মুন্সিরহাট এলাকায় মুন্সিগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রায় 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানাটির উদ্বোধন করেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি। সংশ্লিষ্টরা জানায়, বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এই আধুনিক কসাইখানার উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাত্র 10 মিনিটের মধ্যে একটি পশু হালাল প্রক্রিয়ায় জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন করা সম্ভব হবে। প্রথম পর্যায়ে প্রতিদিন অন্তত 10টি গরু জবাইয়ের সক্ষমতা রয়েছে বলে জানানো হয়।